আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আর লাস্টের দিকে আমরা এই অধ্যায়ের অনুশীলনীর যে শূন্যস্থান পূরণ রয়েছে, বহু নির্বাচনী রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, সৃজনশীল প্রশ্ন রয়েছে, সবগুলোর উত্তর দিয়ে দিব। আর এই অধ্যায়ে যা যা আলোচনা করব, তোমরা যদি তোমাদের এই তোমরা যদি আর কি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত 2 থেকে 3 বার মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা এই অধ্যায়ে যা যা সম্পর্কে বলা হয়েছে তার সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। আর তোমরা যদি এই ভিডিওটা আর কি 2 থেকে 3 বার দেখে ফেলো, তাহলে পরীক্ষার সময় তোমাদের এই যে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসলে সহজেই উত্তর করতে পারবে আমার মনে হয়। তো চলো এবার শুরু করা যাক। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন কাজের সাথে জড়িত। কাজের সাথে সম্পর্ক রয়েছে শক্তি ও ক্ষমতার। এছাড়া রয়েছে শক্তির বিভিন্ন রূপ এবং এদের এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরের প্রক্রিয়া। পাশাপাশি রয়েছে নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য শক্তির ব্যবহার। এছাড়া শক্তির সংকট নিরসনে আমাদের শক্তির সংরক্ষণের পাশাপাশি বিকল্প শক্তির সন্ধান করতে হচ্ছে। তারপর এগুলো তোমরা দেখে নিবে অধ্যায় পর পার্ট করার পর কি শিখতে পারবে। তো এবার হচ্ছে প্রথম পার্ট 1, কাজ, ক্ষমতা, শক্তি। আমরা প্রথমে নিচের চিত্রগুলো ওর দিকে লক্ষ্য করি। তো এখানে যে একজন শিক্ষার্থী দেয়ালে ধাক্কা দিচ্ছে, তারপর একজন ফুটবল খেলছে, একজন মাথায় একটি বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখানে তোমাদের কি বোঝানো হচ্ছে? উপরের চিত্রগুলো দেখে কি মনে হচ্ছে? প্রথম ছবিতে যে একজন শিক্ষার্থী একটি দেয়ালে ধাক্কা দিচ্ছে, আসলে সে কি কোনো কাজ করছে? দ্বিতীয় ছবিতে সে ফুটবল খেলছে, সে কি কোনো কাজ করছে? আর তৃতীয় ছবিতে যে মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, সে কি কোনো কাজ করছে? সাধারণ অর্থে আমাদের কাছে উপরের প্রত্যেকটি উদাহরণকেই কাজ করা মনে হচ্ছে, কিন্তু বিজ্ঞানের ভাষায় কাজের একটি সুনির্দিষ্ট অর্থ আছে। সহজ কথায়, কাজ তখনই হবে যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগে তার অবস্থান পরিবর্তন হবে। তাহলে উপরের উদাহরণ থেকে দেখা যায় যে শিক্ষার্থীদের দেয়ালে ধাক্কা দিচ্ছে, তার কোনো অবস্থান পরিবর্তন হচ্ছে না, বা যে মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে তার কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না। ফলে বিজ্ঞানের ভাষায় এ দুই ক্ষেত্রে নিয়ে কাজ সংগঠিত হচ্ছে না, ক্ষেত্র নিয়ে কোনো কাজ সংগঠিত হচ্ছে না। যেখানে যে ফুটবল খেলছে তার এবং ফুটবলের অবস্থানের পরিবর্তন হচ্ছে, ফলে সে কাজ করছে। বিজ্ঞানের ভাষায় আমরা বলতে পারি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুটিকে বলের দিকে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হলে কাজ সম্পূর্ণ হয়। কাজের সাথে দুটি বিষয় সম্পর্কযুক্ত, একটি হলো বল এবং অপরটি হলো বস্তুর অবস্থানের পরিবর্তন। তো কাজের সাথে কয়টি বিষয় সম্পর্কযুক্ত? দুটি বিষয় সম্পর্কযুক্ত। কি কি? একটি হলো বল, অপরটি হলো কি? বস্তুর অবস্থানের পরিবর্তন। বিজ্ঞানের ভাষায় কাজ হলো বল ও বস্তু কর্তৃক বলের দিকে অতিক্রান্ত দূরত্বের গুণফল। তারপর এখানে যে একজন রিক্সা চালককে রিক্সা চালিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে কাজ করতে হয়। ধরা যাক একই দূরত্বে যেতে একজন রিক্সা চালকের 10 মিনিট লেগেছে, আবার অন্যজনের লেগেছে 15 মিনিট। এখানে দুইজনের মধ্যে কাজ করার হার বেশি কার? তাড়াতাড়ি কাজ করার সাথে ক্ষমতা ব্যাপারটি জড়িত। কাজ করার হারকে ক্ষমতা বলে। ক্ষমতা কাকে বলে? কাজ করার হারকে ক্ষমতা বলে। আর তাড়াতাড়ি কাজ করার সাথে কোনটি জড়িত? ক্ষমতা জড়িত। কোনো রিক্সা চালক কোনো জায়গায় কম সময়ে গেলে তিনি বেশি ক্ষমতা ব্যবহার করেন। অর্থাৎ আমরা ক্ষমতা পাই মোট কাজকে মোট সময় দিয়ে ভাগ করে। আমরা ক্ষমতা কিভাবে পাই? আমরা ক্ষমতা পাই মোট কাজকে মোট সময় দিয়ে ভাগ করে। কাজের সাথে সংশ্লিষ্ট আরেকটি ব্যাপার দেখা যাক। দুজন শিক্ষার্থী সিদ্ধান্ত নিল যে তারা স্কুলের খেলার মাঠটিকে মোট 5 বার প্রদক্ষিণ করবে। শুরু করার কিছুক্ষণ পর দেখা গেল একজন 2 বার প্রদক্ষিণ করে বসে পড়লো, আরেকজন 5 বারই প্রদক্ষিণ করলো। এখানে আমরা কাজ করার সামর্থ্যকেই বিবেচনা করব। এদের মধ্যে যে 2 বার প্রদক্ষিণ করার পর বসে পড়লো সে কাজ করার সামর্থ্য ফুরিয়ে ফেললো, আর যে 5 বারই প্রদক্ষিণ করলো তার কাজ করার সামর্থ্য বেশি। বিজ্ঞানের ভাষায় কাজ করার সামর্থ্যকেই হলো শক্তি।
তাহলে বিজ্ঞানের ভাষায় শক্তি কাকে বলে? কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। এখানে দেখা যাচ্ছে যে কাজের সাথে শক্তি সরাসরি সম্পর্কযুক্ত। শক্তি ও কাজ মূলত ভিন্ন কিছু নয়। কাজ করার জন্যই প্রয়োজন হয় শক্তির। কাজ করার জন্য কিসের প্রয়োজন হয়? শক্তির। যার যত বেশি শক্তি সে তত বেশি কাজ করতে পারে। এই কাজ এর পরিমাণ দিয়েই শক্তিকে পরিমাপ করা হয়। কাজের একক হলো শক্তির একক। শক্তির একক হলো জুল। শক্তির একক কি? শক্তির একক জুল। তারপর তোমাদের এখানে যে পার্ট 2 থেকে 3 শক্তির বিভিন্ন রূপ। আমাদের কাজ করার সামর্থ্যর জন্য যে শক্তির প্রয়োজন হয় তা আমরা কোথা থেকে পাই? এটা আমরা সকলেই হয়তো জানি যে পৃথিবীর সকল শক্তির উৎস হলো সূর্য। পৃথিবীর সকল শক্তির উৎস কোনটি? সূর্য। তাছাড়া আমাদের চারপাশে রয়েছে শক্তির বিভিন্ন উৎস, যেমন তোমরা নিশ্চয়ই গ্যাস দিয়ে রান্না করতে দেখেছো, আবার দেখেছো কিভাবে তেলকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। মূলত উভয় ক্ষেত্রেই আমরা গ্যাস বা তেলকে জ্বালানি হিসেবে ব্যবহার করে শক্তির যোগান দিয়েছি। এখন আমরা বিভিন্ন প্রকার শক্তির রূপ নিয়ে কথা বলবো। যান্ত্রিক শক্তি। তো এখানে যান্ত্রিক শক্তি নিয়ে কথা বলা হচ্ছে। মনে করো তুমি দৌড়াচ্ছ বা একটি গাড়ি চলছে। এই দুই ক্ষেত্রেই গতি আনতে কাজ করতে হচ্ছে। আবার তুমি একটি ইট নিচ থেকে উপরে উড়িয়ে দিলে অথবা গুলতি দিয়ে একটি আম পাড়ার চেষ্টা করছো। এখানে তুমি ইটটিকে উপরে উঠানোর পর এতে শক্তি সঞ্চিত হয়েছে। ইটটি ছেড়ে দিলে তা নিচের দিকে পড়তে থাকে এবং গতিশক্তি অর্জন করে। এই গতিশক্তি আসে সঞ্চিত শক্তি রূপান্তরের ফলে। আবার গুলতিকে প্রথমে পিছনে টানার পর যে শক্তি সঞ্চিত হয় তা দিয়েই গুলতিকে পাথরটি দ্রুত গিয়ে আমটিকে আঘাত করে। এই যে দৌড়ানো, গাড়ি চলা, ইট উঠানো বা গুলতি দিয়ে আম পাড়া, এর প্রত্যেকটির সাথে এক ধরনের শক্তির সম্পর্ক রয়েছে। এই বিশেষ ধরনের শক্তি হলো যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কি? বিশেষ ধরনের শক্তি হলো যান্ত্রিক শক্তি। আচ্ছা, এটা তেমন হয়নি, যদিও এতে স্থিতিশক্তি ও গতিশক্তি ব্যাপারটি আলাদাভাবে জড়িত। গতির জন্য কাজ করার সামর্থ্য হলো গতিশক্তি। গতিশক্তি কি? গতির জন্য কাজ করার সামর্থ্য হলো গতিশক্তি। যেমন দৌড়াতে থাকা মানুষ বা চলন্ত গাড়ির শক্তি। আবার কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য সঞ্চিত শক্তি হলো স্থিতিশক্তি। স্থিতিশক্তি কি? কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য সঞ্চিত শক্তি হলো স্থিতিশক্তি। যেমন ইট উপরে উঠালে বা গুলটিকে টেনে ধরলে যে শক্তি সঞ্চিত হয় তা স্থিতিশক্তি। তারপর হচ্ছে রাসায়নিক শক্তি। খাদ্য বা জ্বালানিতে যে শক্তি জমা তাকে রাসায়নিক শক্তি বলে। আমাদের দেহের জন্য প্রয়োজনীয় তাপ ও গতিশক্তি আমরা খাদ্যে সঞ্চিত রাসায়নিক শক্তি থেকে শোষণের মাধ্যমে পাই। পেট্রোল, গ্যাস, কাঠ, কয়লা ইত্যাদি সব কিছুরই রয়েছে রাসায়নিক শক্তি। আমরা টর্চ বাতি বা রেডিওতে যে ব্যাটারি ব্যবহার করি তার মধ্যেও রয়েছে রাসায়নিক শক্তি। তারপর তাপ শক্তি। এবার হচ্ছে তাপ শক্তি। রান্না করতে, মোটর গাড়ি বা রেলগাড়ির ইঞ্জিন চালাতে যে শক্তি ব্যবহার করা হয় তাকে বলে তাপ শক্তি। তাপ শক্তি কাকে বলে? রান্না করতে, মোটর গাড়ি বা রেলগাড়ির ইঞ্জিন চালাতে যে শক্তির ব্যবহার করা হয় তাকে বলে তাপ শক্তি। কয়লা, গ্যাস, কাঠ, পেট্রোল বা ডিজেল পুড়িয়ে এই শক্তি পাওয়া যায়। আবার সূর্য থেকে সরাসরি তাপ আসে। সূর্য থেকে সরাসরি কি আসে? তাপ আসে। এ তাপ শক্তি পৃথিবীকে উষ্ণ রাখে। কোনটি পৃথিবীকে উষ্ণ রাখে? তাপ শক্তি। তাপ শক্তি ছাড়া কোনো প্রাণী বা উদ্ভিদ বেঁচে থাকতে পারতো না। কি ছাড়া কোনো উদ্ভিদ বা প্রাণী বেঁচে থাকতে পারতো না? তাপ শক্তি ছাড়া কোনো উদ্ভিদ বা প্রাণী বেঁচে থাকতে পারতো না। চৌম্বক শক্তি। শক্তির আরেক রূপ হচ্ছে চৌম্বক শক্তি। এ শক্তি দিয়েই কোনো চৌম্বক একটি লোহার বস্তুকে আকর্ষণ করে। চৌম্বক কোন বস্তুকে আকর্ষণ করে? লোহা জাতীয় বস্তুকে আকর্ষণ করে। আলোক শক্তি। তাপ শক্তির সাথে সূর্য থেকে সরাসরি আর যে শক্তিটি আসে তা হচ্ছে আলোক শক্তি। আলোক শক্তি ছাড়া আমরা কিছুই দেখতে পারি না। কি ছাড়া আমরা কিছুই দেখতে পারি না? আলোক শক্তি ছাড়া আমরা কিছুই দেখতে পারি না। সূর্য আলোক শক্তির প্রধান উৎস। আলোক শক্তির প্রধান উৎস কি? সূর্য। আগুন ও বৈদ্যুতিক বাতি জ্বালালেও আমরা আলোক শক্তি পাই।
শব্দ শক্তি, আমরা যখন কথা বলি, গান করি বা বাঁশি বাজাই তখন এক ধরনের শক্তি উৎপন্ন হয়, এর নাম শব্দ শক্তি। শব্দ শক্তির সাহায্যে আমরা একে অপরের কথা শুনতে পাই। আমরা একে অপরের কথা শুনতে পাই কোন শক্তির সাহায্যে? শব্দ শক্তির সাহায্যে। টেলিফোন, রেডিও, টেলিভিশন শব্দ শক্তি ব্যবহার করা হয়। পদার্থের কম্পন থেকে শব্দের উৎপত্তি হয়। কোথা থেকে, কোনটি থেকে শব্দের উৎপত্তি হয়? পদার্থের কম্পন থেকে শক্তির উৎপত্তি হয়। তারপর এখানে যে বিদ্যুৎ শক্তি, শক্তির একটি অতি পরিচিত এবং প্রয়োজনীয় রূপ হচ্ছে বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি দিয়ে আমরা বাতি জ্বালাই, পাখা চালাই, কল কারখানায় বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হয়। অনেক দেশে রেলগাড়ি ও বিদ্যুৎ দিয়ে চলে। বিদ্যুৎ শক্তি এক জায়গা থেকে আরেক জায়গার তারের সাহায্য নিয়ে যাওয়া যায়। তারপর এখন হচ্ছে পারমাণবিক শক্তি। আমরা জানি যে পদার্থ পরমাণু দিয়ে গঠিত। পরমাণুর কেন্দ্রে কণিকাসমূহ অত্যন্ত শক্তিশালী বল দ্বারা একত্রে অবস্থান করে। শক্তি প্রয়োগে কণিকাসমূহকে বিচ্ছিন্ন করে পাওয়া যায় পারমাণবিক শক্তি। এরা পরমাণুর অভ্যন্তরে অভ্যস্ত শক্তিশালী বল দিয়ে একত্রে বাঁধা রয়েছে। এই শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে কাজে লাগানো যায়। পার্ট 4 থেকে 5, শক্তির রূপান্তর। আমরা আগেই জেনেছি মহাবিশ্বে শক্তি বিভিন্ন রূপে বিরাজ করে এবং এই বিভিন্ন রূপ পরস্পর সম্পর্কযুক্ত। আমরা নিচের চিত্রটি খেয়াল করি। 1, 2, 3, 4। উপরের চিত্রানুসারে একজন তার উত্তোলক বিভিন্ন খাবার গ্রহণের ফলে তার খাবারগুলো ভেঙে রাসায়নিক শক্তি উৎপন্ন হয়। তিনি যখন বারটি উঠাতে চেষ্টা করেছেন তখন রাসায়নিক শক্তি গতিশক্তিতে পরিবর্তিত হতে থাকে। এরপর তিনি যখন ক্রমশ বরটিকে মাথায় তুলেছেন তার গতিশক্তি ক্রমশ বার ও ভূপৃষ্ঠের মধ্যর স্থিতি শক্তিতে পরিণত হতে থাকে। আবার যখন তিনি বারটিকে নিচে ফেলে দিচ্ছেন তখন স্থিতিশক্তি গতি, শব্দ ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। কারণ বার মাটিতে পড়ার সাথে শব্দ উৎপন্ন হয় এবং বরটিতে হাত দিয়ে স্পর্শ করলে তা যাবে, সেটি গরম লাগছে। অর্থাৎ আমাদের শারীরবৃত্তিক কার্যক্রমে নানাবিধ শক্তির রূপান্তর ঘটছে। এভাবেই শক্তির বিভিন্ন রূপ পরস্পর সম্পর্কযুক্ত। নিম্নে শক্তির রূপান্তরের কয়েকটি উদাহরণ দেওয়া হলো। তো উদাহরণ হচ্ছে যান্ত্রিক শক্তি রূপান্তর। হাত দিয়ে শরীরের অন্য কোনো অংশ ঘষলে গরম অনুভূত হয়, এতে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। বাঁশি বাজালে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। এক খণ্ড পাথরের উপর একটি ধাতব দণ্ড দ্বারা জোরে আঘাত করলে অগ্নিস্ফুলিঙ্গ বের হতে দেখা যায় এবং এক ধরনের শব্দেরও সৃষ্টি হয়। ধাতব দণ্ড ও পাথর দণ্ডটি খানিকটা উত্তপ্ত। এক্ষেত্রে যান্ত্রিক শক্তি তাপ ও শব্দ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়। ঢেঁকি দিয়ে ধান ভাঙার সময় এতে যান্ত্রিক শক্তি শব্দ ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়। একইভাবে দোলনার ক্ষেত্রে স্থিতি ও গতিশক্তির রূপান্তর ঘটে থাকে। তাপ শক্তির রূপান্তর। বাষ্পীয় ইঞ্জিন তাপের সাহায্যে উৎপন্ন শক্তি ব্যবহার করে রেলগাড়ি চালানো হয়। এখানে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আলোক শক্তির রূপান্তর। ফটোগ্রাফিক কাগজের উপর আলোর ফলে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। সূর্যের আলোকে সোলার প্যানেলের মাধ্যমে বৈদ্যুতিক শক্তিতে পরিণত করা হয়। এছাড়া বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন পকেট ক্যালকুলেটর, রেডিও ও ইলেকট্রিক ঘড়িতে সৌরশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে ব্যবহার করা হয়। এখানে ডিজিটাল ক্যামেরা, ক্যালকুলেটর, সোলার প্যানেল। তারপর শব্দ শক্তির রূপান্তর। শব্দোত্তর তরঙ্গ দ্বারা জামা কাপড়ের ময়লা পরিষ্কার করা হয়। এসব ক্ষেত্রে শব্দশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। অনুনাদের সময় শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আবার টেলিফোন ও রেডিওর প্রেরণ যন্ত্রে শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে
শক্তিতে পরিণত করে। চৌম্বক শক্তির রূপান্তর। লোহাকে দ্রুত ও বারবার চৌম্বক ও বিচৌম্বককরণের কালে তাপ উৎপন্ন হয়। এতে চৌম্বক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাছাড়া তড়িৎ চৌম্বকের সাহায্যে ভারী জিনিসপত্র ওঠানো যায়। এতে চৌম্বক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তারপর হচ্ছে বিদ্যুৎ শক্তির রূপান্তর। বিদ্যুৎ থেকে ইস্ত্রিকে বিদ্যুৎ চালনা করলে তাপ উৎপন্ন হয়। এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক পাখার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে পাখা ঘুরতে থাকে। এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক বাল্ব বা এলইডি লাইট জ্বললে বিদ্যুৎ শক্তি হতে আমরা আলো পাই। তারপর হচ্ছে রাসায়নিক শক্তি রূপান্তর। কয়লা পোড়ালে তাপ উৎপন্ন হয়। কয়লা পোড়ালে কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়। রাসায়নিক বিক্রিয়ার ফলে তা ঘটে। এক্ষেত্রে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। সাধারণত বিদ্যুৎ কোষে রাসায়নিক দ্রব্যর বিক্রিয়ার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। এক্ষেত্রে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এছাড়া কয়লা, পেট্রোল, কেরোসিন গ্যাস ইত্যাদি পুড়িয়ে রাসায়নিক শক্তিতে তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়। পারমাণবিক শক্তি রূপান্তর। তো পারমাণবিক শক্তি রূপান্তর। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক শক্তিতে প্রাথমিকভাবে তাপ শক্তিতে রূপান্তরিত করা হয়। তাপ শক্তিকে ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়। পরবর্তীতে যান্ত্রিক শক্তিকে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। পার্ট 6, শক্তির সংরক্ষণশীলতা। মনে করো তুমি স্কুলের মাঠে দাঁড়িয়ে একটি টেনিস বলকে উপরের দিকে ছুঁড়ে মারলে। কি দেখছো? টেনিস বলটি একটি নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর এটি আবার নিচে নামতে থাকে। এখানে টেনিস বলটি উপরে উঠতে থাকার সময় এর গতিশক্তি কমতে থাকে এবং স্থিতিশক্তি বাড়তে থাকে। যখন এর গতিশক্তি শূন্য হয়ে যায় তখন এটি ক্ষণিকের জন্য থেমে নিচে পড়তে শুরু করে। এটি স্থিতিশক্তির কারণে নিচে নামতে থাকে। দেখা যাবে বস্তু যতই নিচের দিকে নামতে থাকে ততই এর স্থিতিশক্তি কমে গতিশক্তি বাড়তে থাকে এবং স্থিতিশক্তি গতিশক্তিতে পরিণত হয়। টেনিস বলটি যখন মাটিতে স্পর্শ করে তখন এবং স্থির হয় তখন তার সমস্ত শক্তি শব্দ, তাপ, আলোক ইত্যাদি শক্তিতে পরিণত হয়। আমরা তাপ বা আলোকের তেমন প্রমাণ বুঝতে না পারলেও বলটি মাটিতে স্পর্শ করায় যে শব্দ উৎপন্ন হয় তা শুনতে পাই। তবে কোনো কোনো ক্ষেত্রে টেনিস বলের পরিবর্তে একটি পাথর উপরে ছুঁড়ে মারলে এটি যদি কোনো মাঠে পড়ে তবে কোনো না কোনো ক্ষেত্রে পাথরটি ধরলে গরম অনুভূত হতে পারে। তারপর এখানে যে এতক্ষণ তোমরা জেনেছো যে শক্তি কিভাবে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়, তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই রূপান্তরের সময় শক্তির কি কোনো অপচয় হয় না? বিস্ময়কর হলেও এটা সত্য যে শক্তির রূপান্তরের পূর্বে এর পরে মোট শক্তির পরিমাণ সমান থাকে। প্রকৃতপক্ষে আমরা কোনো নতুন শক্তি সৃষ্টি করতে পারি না, এমনকি শক্তি ধ্বংস করতেও পারি না। অর্থাৎ মহাবিশ্বে সামগ্রিক শক্তির কোনো তারতম্য ঘটে না। মহাবিশ্বের সৃষ্টির প্রথম মুহূর্তে যে পরিমাণ শক্তি সৃষ্টি ছিল আজও সেই পরিমাণ শক্তি বর্তমান। এটাই হলো শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা। তো এবার হচ্ছে পার্ট 7 থেকে 9, নবায়নযোগ্য শক্তি। আমরা বিভিন্ন শক্তির উৎস থেকে শক্তি পাই। এসব শক্তির উৎস দু ধরনের। শক্তির উৎস কয় ধরনের? দু ধরনের, নবায়নযোগ্য শক্তি ও অনবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য নাম থেকে তোমরা বুঝতে পারবে এর অর্থ কি বোঝায়। যা কিছু নবায়ন করা যায়। এক্ষেত্রে কোনো জিনিস ব্যবহার করে শক্তি উৎপাদন করে পুনরায় ওই জিনিস দ্বারা আবার শক্তি উৎপাদন করা যায়। যে শক্তির উৎসকে বারবার ব্যবহার করা যায় সেই শক্তিকে বলা হয় নবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তি কাকে বলে? যে শক্তির উৎসকে বারবার ব্যবহার করা যায় সেই শক্তিকে বলা হয় নবায়নযোগ্য শক্তি। এটা মুখস্থ করে নেবে। তারপর এগুলোর মধ্যে অন্যতম হলো সূর্যরশ্মি, বায়োগ্যাস,
পানি, বায়ুপ্রবাহ, পানির জোয়ার ভাটা এগুলো হচ্ছে নবায়নযোগ্য শক্তি যেগুলো বারবার ব্যবহার করা যায়। নিম্নে আমরা বায়োগ্যাস, সৌরশক্তি, পানির জোয়ার ভাটা এবং বায়ুপ্রবাহ হতে নবায়নযোগ্য শক্তির উপাদান সম্পর্কে জ্ঞান লাভ করব। বায়োগ্যাস উদ্ভিদ ও প্রাণীজ, গরু, ছাগল, গুঁড়া ও মহিষের বিষ্ঠা জ্বালানি হিসেবে বহু প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। প্রাণীর এসব বিষ্ঠা শক্তির এক প্রকার উৎস। পৃথিবীর বিভিন্ন দেশে শুকনো গোবর পুড়িয়ে তাপশক্তি উৎপন্ন করা হয়। বায়োগ্যাসে যে সকল উপাদান বা বর্জ্য পদার্থ ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম হলো গরু, শূকর এবং মুরগি হতে প্রাপ্ত বর্জ্য, শস্য, পরিত্যক্ত উদ্ভিদ ইত্যাদি। এক্ষেত্রে কেবলমাত্র প্রাণীজ বা কেবলমাত্র উদ্ভিজ উপকরণ অথবা উভয় উপকারের মিশ্রণও ব্যবহার করতে পারো। শূকর বা মুরগির রাখার জায়গা থেকে মিশ্রিত যে কাঁচা খড় পাওয়া যায় সেগুলো বায়োগ্যাস তৈরির উপযুক্ত কাঁচামাল এবং এটি প্রাণীজ ও উদ্ভিজ উপকরণের ভালো মিশ্রণ। তবে এগুলো ব্যবহারের সময় ছোট ছোট টুকরা করে নিতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে আরম্ভ করার সময় ব্যবহারের আগে শুকনো উদ্ভিজ্জ উপকরণগুলো খুব ছোট ছোট করে কেটে অথবা পিষে খোসা করে বের করে নিতে হয়। আর টাটকা উদ্ভিজগুলো অন্তত 10 দিন বাইরে পচতে দিতে হবে। তারপর হচ্ছে বায়ুপ্রবাহ। আদিম মানুষ ভয় পেত বায়ুপ্রবাহ। সভ্যতার বিকাশে ও মানববিজ্ঞানের বিজ্ঞানের ক্রমবিকাশের ফলে এই বায়ুপ্রবাহকে মানুষ বর্তমানে বিভিন্ন কাজে ব্যবহার করছে। আদিম মানুষ 4-5টা পাহাড় সাহায্যে চক্র বানিয়ে বাতাসের সাহায্যে চক্র ঘোরাতো। চক্রের ঘূর্ণন কাজে লাগিয়ে মানুষ কুয়া থেকে পানি তোলা, কৃষিসেচ, জব অথবা গম ভাঙানো, আখ মারাই, ধান কাটা, খড় কাটা ইত্যাদি কাজ করত। পরে মানুষ বাতাসকে কাজে লাগিয়ে কাঠ চেরাইয়ের মতো কঠিন কাজও সম্পূর্ণ করেছে। পৃথিবীর বহু অঞ্চলের মানুষ আগে এ ধরনের কাজে বড় বড় চক্রাকার এক ধরনের যন্ত্র ব্যবহার করত যা বর্তমানে বায়ুকল বা উইন্ডমিল নামে পরিচিত। উইন্ডমিল চালিয়ে বহু দেশে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। কি চালিয়ে বহু দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে? উইন্ডমিল। পানির জোয়ার ভাটা, নদী বা সমুদ্রের পানির জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্র চালনার ব্যাপারটি অনেক দিন আগেই উদ্ভাবিত হয়েছে। কিন্তু জোয়ার ভাটার শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরের ব্যাপারটি খুব বেশি দিনের নয়। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপাদনের চেষ্টা চলছে। তারপর হচ্ছে সৌরশক্তি। সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে বলা হয় সৌরশক্তি। সৌরশক্তি কাকে বলে? সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে সৌরশক্তি বলে। আমরা জানি সূর্য সকল শক্তির উৎস। পৃথিবীতে যত শক্তি আছে তার সবই কোনো না কোনোভাবে সূর্য থেকে আসা বা সূর্য কিরণ ব্যবহৃত হয়ে তৈরি হয়েছে। যেমন আধুনিক সভ্যতার ধারক জীবাশ্ম জ্বালানি আসলে বহুদিনের সঞ্চিত সৌরশক্তি আছে। এখানে কাজ দেওয়া আছে যে সৌরশক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন করা। উপকরণ: আতসী কাচ বা ধাতব চাকতি। পদ্ধতি: প্রথমে একটি আতসী কাচ নাও। আতসী কাচে সাধারণত একটি উত্তল লেন্স থাকে। লেন্সের সাহায্যে সূর্যরশ্মিকে কাগজের টুকরার উপর ফোকাস করো। দেখবে যথাযথ ফোকাস করলে কাগজের আগুন জ্বলে উঠবে। তারপর এভাবে সৌরশক্তিকে শীতের দেশে ঘরবাড়ি গরম রাখার কাজে ব্যবহার করা হয়। শস্য, মাছ, সবজি ইত্যাদি শুকানোর কাজে সৌরশক্তি ব্যবহৃত হয়। মাছ শুকিয়ে শুটকি তৈরি করে যা বহুদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। সৌরশক্তি দ্বারা বয়লার বাষ্প তৈরি করে তার দ্বারা তড়িৎ উৎপাদনের জন্য টারবাইন ঘোরানো হয়। আধুনিক কৌশল ব্যবহার করে তৈরি হয়েছে সৌরকোষ। সৌরকোষের বৈশিষ্ট্য হলো এর উপর সূর্যের আলো পড়লে তা থেকে সরাসরি তড়িৎ পাওয়া যায়। এছাড়া সৌরকোষের রয়েছে নানা রকমের ব্যবহার, যেমন কৃত্রিম উপগ্রহে তড়িৎ শক্তি সরবরাহের জন্য সৌরশক্তি ব্যবহৃত হয়। তারপর
নবায়নযোগ্য শক্তির সুবিধা বাংলাদেশ প্রেক্ষাপট। নবায়নযোগ্য শক্তির অনেক রকম সুবিধা পাওয়া যায়। বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শক্তির চাহিদা বেড়ে যাওয়ায় এই শক্তি এখন অপরিহার্য হয়ে পড়েছে। এর মধ্যে বায়োগ্যাস পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এটি উন্নত মানের জৈব সার পেতে সাহায্য করে, দূষণমুক্ত পরিবেশের সহায়ক হয়, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি যেমন পকেট ক্যালকুলেটর, পকেট রেডিও, ইলেকট্রনিক ঘড়ি ইত্যাদি সৌরশক্তির সাহায্যে চালানো যায়। মূলত নবায়নযোগ্য শক্তির প্রধান সুবিধা হলো এটি কখনো শেষ হয়ে যাবে না। নিচে এর সুবিধাসমূহ উল্লেখ করা হলো। তো নবায়নযোগ্য শক্তির সুবিধাসমূহ এখানে যে দেখতেই পাচ্ছ, বায়ুপ্রবাহ ও সৌরশক্তি একটি অফুরন্ত শক্তির উৎস, কারণ বায়ু ও সূর্য আরও প্রায় 500 বিলিয়ন বৎসর বিদ্যমান থাকবে। পানির স্রোতকে ব্যবহার করেও শক্তি উৎপাদন করা সম্ভব। এক্ষেত্রে স্রোতকে বাধা দেওয়ার জন্য তৈরি ব্রিজ বা ব্যারেজ সড়ক যোগাযোগে উন্নত করে। চাঁদ যেহেতু পানির জোয়ার ভাটাকে প্রভাবিত করে এবং এটি যেহেতু আরও বহুকাল বিদ্যমান থাকবে, তাই পানির জোয়ার ভাটা এদিকে প্রাপ্ত শক্তির সর্বদাই ব্যবহার সম্ভব। নবায়নযোগ্য শক্তি সাধারণত পরিবেশ বান্ধব, কারণ এরা সাধারণত বায়ুতে কার্বন ডাই অক্সাইড বাড়ায় না। তারপর নবায়নযোগ্য শক্তির প্রয়োজনীয়তা যেমন আমাদের দেশে অনস্বীকার্য, তেমনি এর প্রাপ্যতাও অনেকটা সহজ। আমাদের দেশের অনেক অঞ্চলে আছে যেখানে এখনও বিদ্যুৎ পৌঁছায়নি, যেখানে আমরা সহজেই সৌরশক্তির সাহায্যে বিদ্যুৎ পেতে পারি। এছাড়া বায়োগ্যাস বিদ্যুৎ উৎপাদনে রয়েছে আমাদের বিপুল সম্ভাবনা। আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস সীমিত থাকায় আমাদের এই বিকল্প শক্তির সন্ধান অবশ্যই করতে হবে। প্রকৃতিতে গ্যাসকে আমাদের এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহ করাতে প্রচুর খরচ হয়। তবে আমরা যদি বায়োগ্যাসকে প্লান্ট গড়ে তুলতে পারি, সেক্ষেত্রে আমরা দ্বৈত সুবিধা পাবো। প্রয়োজনীয় শক্তির চাহিদা মেটানোর পাশাপাশি আমরা জমির চাষের জন্য প্রয়োজনীয় সারের চাহিদা মেটাতে সক্ষম হব। এছাড়া কৃষি নির্ভর এ দেশে বায়োগ্যাসের উপাদান সহজলভ্য। আমরা আমাদের ভবিষ্যতে চিন্তায় এখনও এই শক্তির যথাযথ ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করতে হবে। তারপর হলো নবায়নযোগ্য শক্তির সীমাবদ্ধতা। বর্তমানে নবায়নযোগ্য শক্তির ব্যাপক চাহিদা আছে, তবে কিছু ক্ষেত্রে নবায়নযোগ্য শক্তির ব্যবহারের অসুবিধা দেখা যায়। নিচে তা আলোচনা করা হলো। বায়োগ্যাস প্লান্ট থেকে যে গ্যাস পাওয়া যায় তার পরিমাণ তা প্রাকৃতিক গ্যাসের কূপ থেকে প্রাপ্ত গ্যাসের তুলনায় কম। বায়ুপ্রবাহ ও স্রোত থেকে যে নবায়নযোগ্য শক্তি পাওয়া যায় তার উৎস সীমিত, কারণ এজন্য যে প্লান্ট তৈরি করতে হয় তার জন্য সুবিধাজনক জায়গা লাগে। বায়ুর মাধ্যমে উৎপাদনের অন্যতম সমস্যা হলো সবসময় বায়ুপ্রবাহ থাকে না। তারপর সূর্যের আলো থাকলে সৌর শক্তি নির্ভর নবায়নযোগ্য শক্তি পাওয়া যায়, কিন্তু আকাশ মেঘলা থাকলে এর উৎপাদন ব্যাহত হতে পারে। অনেক সময় পানির জোয়ার ভাটা নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে ব্যবহারের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়। এছাড়া নদীর উপর ব্রিজ বা ব্যারেজ নির্মাণের জাহাজ চলাচলও বাধাগ্রস্ত হয়। সৌর, বায়ু ও পানির স্রোত থেকে উৎপন্ন নবায়নযোগ্য শক্তি সাধারণত ব্যয়বহুল। তারপর এখানে হচ্ছে পার্ট 10 অনবায়নযোগ্য শক্তি। অনবায়নযোগ্য মানে হলো যে শক্তি একবার ব্যবহার করা হলে তার উৎস পুনরায় শক্তি উৎপন্ন করা যায় না। তাহলে অনবায়নযোগ্য কি? যে শক্তি একবার ব্যবহার করলে পুনরায় ব্যবহার করা যায় না, তাকে অনবায়নযোগ্য শক্তি বলে। এটি হলো মূলত প্রাকৃতিক সম্পদ যা পুনরায় উৎপন্ন করা যায় না। প্রকৃতিতে এদের তৈরি করতে যত সময় লাগে তার চেয়ে কম সময়ে ব্যয়িত হয়। অনবায়নযোগ্য শক্তির মধ্যে অন্যতম হলো কয়লা, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম ইত্যাদি।
অনবায়নযোগ্য শক্তির সুবিধা। অনবায়নযোগ্য শক্তির সুবিধা মূলত দুটি দিক থেকে বিবেচনা করা হয়: দাম ও প্রাচুর্য। বেশিরভাগ যন্ত্রপাতি বা যানবাহন অনবায়নযোগ্য শক্তির সাহায্যে চলে। এদের নবায়নযোগ্য শক্তির সাহায্যে চালাতে অনেক বেশি খরচ লাগে, যেমন সাধারণ বা প্রাকৃতিক গ্যাস বা তেলে কম খরচে যানবাহনে বা যন্ত্রপাতি চলে। অপরপক্ষে নবায়নযোগ্য শক্তির উৎস যেমন সৌরশক্তি দ্বারা কোনো যানবাহনে চালানোর কষ্টসাধ্য, ব্যয়বহুল। অনবায়নযোগ্য জ্বালানি সস্তা, এদের অল্প পরিমাণ থেকে বেশি শক্তি পাওয়া যায়, যেমন পারমাণবিক চুল্লিতে অল্প ইউরেনিয়াম থেকে অনেক বিদ্যুৎ শক্তি পাওয়া যায়। তারপর অনবায়নযোগ্য শক্তির সীমাবদ্ধতা। অনবায়নযোগ্য জ্বালানির অসুবিধাগুলো হলো: এটি অনবায়নযোগ্য ও দ্রুত ফুরিয়ে যায়। এরা মূলত নিঃশেষ হয়ে যায়, পরিবেশকে বেশ উচ্চ মাত্রায় দূষিত করে। এদের দহনে কার্বন ডাই অক্সাইড বাতাসে ছড়ায়, ফলে গ্লোবাল ওয়ার্মিং তৈরি করে। তারপর পার্ট 11 শক্তির ব্যবহার ও সংকট। মানুষ জীবন ধারণে ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যা কিছু করে তাতেই শক্তির প্রয়োজন হয়। দিন দিন বেড়েই চলছে শক্তির ব্যবহার, ফলে তৈরি হচ্ছে শক্তির সংকট। নিম্নোক্ত কারণগুলোর জন্য শক্তির সংকট ঘটে: ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য অধিক হারে শক্তির প্রয়োজন হচ্ছে। উন্নয়নশীল দেশসমূহ ব্যাপক হারে দালানকোঠা, রাস্তাঘাট, কলকারখানা ইত্যাদি নির্মাণ করছে এবং যানবাহন ব্যবহার করছে। এ সকল নির্মাণ কাজে ও যানবাহন চালানোর এবং রক্ষণাবেক্ষণে অধিক শক্তি ব্যয় করছে। মানুষ উন্নত জীবনযাপনের জন্য বিলাসবহুল ঘরবাড়ি নির্মাণ করে, রেডিও, টিভি, ভিসিআর, কম্পিউটার, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রপাতি অধিক হারে ব্যবহার করার ফলে শক্তির সংকট বাড়ছে। মানুষের ব্যবসা বাণিজ্য, কাজকর্ম ও যোগাযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এতে শক্তির অধিক ব্যয় হচ্ছে। তারপর এখানে যে দেখতে পাচ্ছ, উপরোক্ত কারণসমূহের পেছনে প্রয়োজনীয় শক্তির যোগান দেওয়ার ব্যর্থতা বিদ্যমান, যার কারণে শক্তির সংকট তৈরি হয়। তাই আমাদেরকে বিকল্প শক্তির সন্ধান করতে হচ্ছে। পার্ট 12 শক্তির বিকল্প উৎসের সন্ধান। এ যাবৎ প্রাপ্ত প্রাকৃতিক শক্তির মধ্যে তেল, গ্যাস, কয়লা, বিদ্যুৎ ইত্যাদি অবিরত ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যাচ্ছে। পারমাণবিক শক্তি সম্ভাবনাময় উৎস হিসেবে অভিভূত হলেও এর প্রারম্ভিক খরচ বেশি। শক্তি সরবরাহে রয়েছে অনিশ্চয়তা ও বিপদের ঝুঁকি। আমাদের প্রাকৃতিক গ্যাস অমূল্য সম্পদ, কিন্তু এটা নবায়নযোগ্য নয় এমন কোনো শক্তির উৎসের ওপর আর নির্ভর করা যায় না। আমাদের দেশে প্রায় 16 কোটি লোকের খাদ্য প্রস্তুতের জন্য রান্না-বান্নার কাজে বছরে প্রচুর জ্বালানি ব্যবহৃত হচ্ছে। এসব জ্বালানির মধ্যে রয়েছে কাঠ, খড়কুটো, গোবর প্রভৃতি পচনশীল পদার্থ। এগুলো মাটির উর্বরতা বৃদ্ধির সহায়ক, কিন্তু রান্নার কাজে ব্যয় হয়ে যাওয়ায় জৈব সার হিসেবে ব্যবহার সীমিত হচ্ছে, ফলে মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে। রান্নার কাজে প্রচলিত জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার সর্বাধিক দেশে, ফলে দেশের শুধু বনজ সম্পদ ধ্বংস হচ্ছে না, আমাদের পরিবেশেও নেমে আসছে বড় ধরনের বিপর্যয়। এ সকল বিষয় বিবেচনা করে এ বিরাট জ্বালানির খাতে বিকল্প উৎসের সন্ধান করা হচ্ছে অবিরত। ইতিমধ্যে বিজ্ঞানী বায়োগ্যাস প্রযুক্তি উদ্ভাবন করেছেন, সৌরশক্তিকে আংশিকভাবে হলেও কাজে লাগাতে সমর্থন হয়েছেন। সৌরশক্তি, সমুদ্র স্রোত ও বায়ুশক্তিও একটা উৎস হিসেবে অভিভূত হয়েছে। জৈব গ্যাস উৎপাদনের ব্যবস্থা করতে পারলে সুদূর পল্লী অঞ্চলে জীবাশ্ম জ্বালানি ছাড়াও বাতি ও টিভি চালানোর মতো বিদ্যুৎ পাওয়া যায়। এ প্রযুক্তি গ্রহণ করলে প্রাকৃতিক বনসম্পদের ওপর চাপ কমবে, পরিবেশের ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে, জমির উর্বরতা সংরক্ষণ করে অধিক ফসল ফলানো যাবে। সর্বোপরি আমাদের প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ রেখে যেতে পারব। সুতরাং বায়োগ্যাস প্রযুক্তি অবলম্বন, সম্প্রসারণ ও সংরক্ষণের প্রয়োজনীয়তা অপরিসীম।
পার্ট 13 আমাদের জীবনে শক্তির প্রভাব ও এর সাশ্রয়ী ব্যবহার। প্রায় 16 কোটি জনসংখ্যা অধ্যুষিত আমাদের বাংলাদেশ প্রতি বছর রান্নাবান্নার কাজে প্রচুর জ্বালানি ব্যবহৃত হচ্ছে। এর অধিকাংশ হলো কাঠ, খড়কুটো, নাড়া, শুকনো গোবর ইত্যাদি। প্রচলিত জ্বালানি হিসেবে এগুলো ব্যবহারের ফলে দেশের বনজ সম্পদ কমছে, মাটির উর্বরতা হারাচ্ছে এবং পরিবেশ বিপন্ন হচ্ছে। আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, ফলে আগামী দিনে বর্ধিত জনসংখ্যা জ্বালানি চাহিদা পূরণে আমাদেরকে হিমশিম খেতে হবে। জ্বালানি সংকট মোকাবিলায় বিষয় আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা শক্তির ব্যবহার করছি। আমাদের বাঁচার জন্য যেমন শক্তির প্রয়োজন, তেমনি জীবনমান উন্নয়নের জন্য শক্তির প্রয়োজন। শক্তি না হলে আমাদের জীবন চলে না, তাই শক্তি আমাদের অস্তিত্বের সঙ্গে সম্পর্কযুক্ত। আমরা দেখেছি যে জীবাশ্ম জ্বালানি আমাদের শক্তির এক বিরাট উৎস, কিন্তু এ শক্তির সীমিত এবং এক সময়ে নিঃশেষ হয়ে যাবে। তাই মানুষ শক্তির বিকল্প উৎসের সন্ধানে যথেষ্ট। নবায়নযোগ্য শক্তির উৎস কিছুটা সম্ভাবনাময় বলে মনে হচ্ছে। যেহেতু অফুরন্ত শক্তির কোনো উৎস পাওয়ার সম্ভাবনাই নাই, তাই প্রাপ্ত শক্তি ব্যবহারে আমাদের অবশ্যই সচেতন ও মিতব্যয়ী হতে হবে। তারপর দৈনন্দিন জীবনে শক্তির অপচয় বা অপব্যবহার বা অপচয় রোধ করা আমাদের নৈতিক দায়িত্ব। শক্তির সংরক্ষণ আমাদের ব্যক্তিগত খরচ কমায়। এর জন্য নিম্নলিখিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। শক্তিকে ব্যক্তিগত সম্পদ না ভেবে সামষ্টিগত সম্পদ বিবেচনা করার মানসিকতা সৃষ্টি। রেডিও, টিভি, বাতি, শীততাপ নিয়ন্ত্রণযুক্ত যন্ত্র প্রভৃতি বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সরঞ্জামের প্রয়োজনের সময় ব্যবহার করে অন্য সময় বন্ধ রাখা। ত্রুটিপূর্ণ যানবাহন বা যন্ত্রপাতি বেশি শক্তি ব্যয় করে, এজন্য এ সকল সরঞ্জামাদির সঠিক রক্ষণাবেক্ষণ ও কার্যকর রাখা অপরিহার্য। বিনা কারণে অথবা অপ্রয়োজনে যানবাহনে ইঞ্জিন চালু না রাখা। তো এবার হচ্ছে শূন্যস্থান পূরণ করো। 1. কাজ করার দেশ হলো শক্তি, কাজ করার সামর্থ্যই হলো শক্তি, কাজ করার সামর্থ্যই হলো শক্তি। 2. জেনারেটর মূলত দেশ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। জেনারেটর মূলত যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। 3. বায়োগ্যাস উৎপন্ন করা যায় দেশ ও দেশ উপাদান থেকে। বায়োগ্যাস উৎপন্ন করা যায় উদ্ভিদ ও প্রাণীজ উপাদান থেকে। তারপর ক্ষমতা ও শক্তির মধ্যে পার্থক্য কী? ক্ষমতা ও শক্তির মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো। ক্ষমতা, কাজ করার হারকে ক্ষমতা বলে, আর শক্তি, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। 2. যার ক্ষমতা বেশি সে কম সময়ে বেশি কাজ করতে পারে। যার যত বেশি শক্তি সে তত বেশি কাজ করতে পারে। ক্ষমতার একক জুল, সেকেন্ড বা ওয়াট। শক্তির একক জুল। শক্তির নিত্যতা ব্যাখ্যা করো। প্রকৃতপক্ষে আমরা কোনো নতুন শক্তি সৃষ্টি করতে পারি না, এমনকি শক্তি ধ্বংসও করতে পারি না। অর্থাৎ বিশ্বের সামগ্রিক শক্তির কোনো তারতম্য ঘটে না। এ বিশ্ব সৃষ্টির প্রথম মুহূর্তে যে পরিমাণ শক্তি ছিল, আজও সেই পরিমাণ শক্তি বর্তমান। এটাই হলো শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা। ব্যাখ্যা: সাধারণত একটি টেনিস বলকে স্কুলের মাঠে দাঁড়িয়ে উপরের দিকে ছুঁড়ে মারলে বলটি একটি নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর এটি আবার নিচে নামতে থাকে। এখানে টেনিস বলটি উপরে উঠতে থাকার সময় এর গতিশক্তি কমতে থাকে এবং স্থিতিশক্তি বাড়তে থাকে। যখন এর গতিশক্তি শূন্য হয়ে যায় তখন এটি পুনরায় এর মধ্যে স্থিতিশক্তির কারণে নিচে নামতে থাকে। দেখা যাবে বলটি যতই নিচের দিকে নামতে থাকবে ততই এর স্থিতিশক্তি কমে গতিশক্তি বাড়তে থাকে এবং স্থিতিশক্তি গতিশক্তিতে পরিণত হয়। টেনিস বলটি যখন মাটি স্পর্শ করে এবং স্থির হয় তখন তার সমস্ত গতিশক্তি ও স্থিতিশক্তি শব্দ, তাপ, আলোক শক্তিতে ইত্যাদি শক্তিতে পরিণত হয়। এভাবেই শক্তি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়, কিন্তু যে কোনো সময়ের মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে। প্রশ্ন 3. শক্তির সংকট সৃষ্টির কারণগুলো উল্লেখ করো। শক্তির সংকট সৃষ্টির কারণগুলো নিম্নরূপ।
বর্তমান জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য অধিক হারে শক্তির প্রয়োজন হচ্ছে। 2. উন্নয়নকামী দেশসমূহ ব্যাপক হারে দালান কোঠা, রাস্তাঘাট, কল কারখানা ইত্যাদি নির্মাণ করছে এবং যানবাহন ব্যবহার করছে। এসব নির্মাণ কাজে ও যানবাহন রক্ষণাবেক্ষণের অধিক শক্তি ব্যয় করছে। 3. মানুষ উন্নত জীবনযাপনের জন্য বিলাসবহুল ঘরবাড়ি নির্মাণ করে রেডিও, টিভি, ভিসিআর, কম্পিউটার, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রপাতি অধিক হারে ব্যবহার করার ফলে শক্তির সংকট বাড়ছে। 4. মানুষের ব্যবসা বাণিজ্য, কাজকর্ম ও যোগাযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এতে অধিক শক্তি ব্যয় হচ্ছে। যে যত বেশি উন্নত সে জাতির মাথাপিছু শক্তির ব্যয় তত বেশি। এ ধারণা থেকে প্রতিটি দেশে কখনো কখনো বর্ধিত হারে শক্তি ব্যয় হচ্ছে, ফলে শক্তির সংকট সৃষ্টি হচ্ছে। উপযুক্ত কারণসমূহের পেছনে প্রয়োজনীয় শক্তির যোগান দিতে ব্যর্থ হলে তৈরি হয় শক্তির সংকট। প্রশ্ন 4. অনবায়নযোগ্য শক্তির সুবিধা কিভাবে পাওয়া যায়? অনবায়নযোগ্য শক্তির সুবিধা মূলত দুটি দিক থেকে পাওয়া যায়। এগুলো হচ্ছে দাম ও প্রাচুর্যতা। বেশিরভাগ যন্ত্রপাতি বা যানবাহন যেগুলো অনবায়নযোগ্য শক্তির সাহায্যে চলে, এদের নবায়নযোগ্য শক্তির সাহায্যে চালাতে অনেক বেশি খরচ লাগে। যেমন সাধারণ গ্যাস বা তেলে কম খরচে এসব যানবাহন বা যন্ত্রপাতি চলে। অপরদিকে নবায়নযোগ্য শক্তির উৎস যেমন রিচার্জেবল ব্যাটারি, সৌরশক্তি দ্বারা কোনো যানবাহন চালানো কষ্টসাধ্য ও ব্যয়বহুল। বর্তমানে আমাদের দেশে রিচার্জ করা যায় এমন ব্যাটারির সাহায্যে বিভিন্ন যানবাহন চলছে, যা বেশ ব্যয়বহুল ও শক্তির সংকট তৈরি করে। অপরপক্ষে অনবায়নযোগ্য জ্বালানি সস্তা, এদের অল্প পরিমাণ থেকে বেশি শক্তি পাওয়া যায়, যেমন অল্প ইউরেনিয়াম থেকে অনেক বেশি বিদ্যুৎ পাওয়া যায়। তো এবার হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। সঠিক উত্তরটির বৃত্ত ভরাট করো। 1. কোনটি শক্তির অনবায়নযোগ্য উৎস? কয়লা। অতীশ কখনো কখনো রাতে লাইটযুক্ত চার্জার ফ্যানের সাহায্যে পড়ালেখা করে। ক্ষেত্রে সে ব্যবহার করে আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি। এখানে 3টিই হবে। তারপর এখানে যে দেখতেই পাচ্ছ, একজন ব্যায়ামবিদ 200 কেজির বার উত্তোলন করেন এবং বারটির নিচে নামান। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে খাবার খেতে খেতে গান শুনতে লাগলেন। বার উত্তোলন থেকে তার বার নিচে নামানোর পর্যন্ত শক্তি রূপান্তরের সঠিক কোনটি? প্রথমে রাসায়নিক শক্তি, তারপর যান্ত্রিক শক্তি, তারপর স্থিতিশক্তি, তারপর যান্ত্রিক শক্তি। তারপর এখানে যে 4, বার উত্তোলকের খাদ্য গ্রহণ ও গান শোনার সাথে কোন শক্তির দুটির সম্পর্ক রয়েছে? রাসায়নিক শক্তি ও শব্দ শক্তি। এবার হলো সৃজনশীল। এখানে 1. সামিহার গ্রামের বাড়ি বিজয়নগরে এখন পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি, তাই গ্রামবাসীর অনেকেই সৌর বিদ্যুৎ ব্যবহার করেন। আবার গত ঈদের ছুটিতে মামার সাথে সে কাপ্তাই বেড়াতে গিয়ে দেখে পানি থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। শক্তির প্রধান উৎস কি? শক্তির প্রধান উৎস সূর্য। প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য শক্তি কেন? ব্যাখ্যা করো। অনবায়নযোগ্য শক্তি হলো যেসব শক্তি যা একবার ব্যবহার করা হলে তা থেকে পুনরায় শক্তি উৎপাদন করা যায় না। এটি মূলত প্রাকৃতিক সম্পদ এবং জীবাশ্ম জ্বালানি। প্রাকৃতিক গ্যাসও এমন একটি প্রাকৃতিক সম্পদ এবং জীবাশ্ম জ্বালানি যা পুনরায় ব্যবহার করা যায় না। প্রকৃতিতে এটি তৈরি হতে যত সময় লাগে তার চেয়ে কম সময়ে ব্যবহৃত হয়, তাই প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য শক্তি। সামিয়ার দেখা কাপ্তাইয়ে পানি বিদ্যুৎ উৎপাদনের কৌশল ব্যাখ্যা করো। পানি বিদ্যুৎ উৎপাদনে পানির বিভব শক্তি ব্যবহার করা হয়। পার্বত্য চট্টগ্রামে অবস্থিত কাপ্তাই এমন একটি পানি বিদ্যুৎ উৎপন্ন কেন্দ্র যেখানে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে পানি আটকিয়ে পানির উচ্চতা বৃদ্ধি করা হয়। আমরা জানি পানির তলের উচ্চতা বৃদ্ধি বা এর গভীরতা বৃদ্ধির ফলে এর মধ্যে অধিক বিভব শক্তি জমা হয়। পর্বত এলাকার পাহাড়ের উপত্যকার নিচের প্রান্তে বাঁধ দেওয়ার ফলে কর্ণফুলী নদীর পানির প্রবাহে বাঁধে বাধা পেয়ে জমা হতে থাকে। এতে বাঁধের পেছনে কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়, যেটিকে আমরা কাপ্তাই হ্রদ বলি। হ্রদ পানিতে পূর্ণ হয়ে গেলে হ্রদ থেকে পানি একটি মোটা নলের ভিতর দিয়ে নিচে অবস্থিত একটি তড়িৎ উৎপাদন কেন্দ্রে প্রবাহিত করা হয়।
পানি পতনের সময় এর বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। গতিশক্তি একটি টারবাইনকে ঘুরায়। টারবাইন হলো ব্লেডযুক্ত একটি চাকা। টারবাইনটি একটি তড়িৎ জেনারেটরের সাথে সরাসরি যুক্ত থাকে। জেনারেটরে বিদ্যুৎ উৎপন্ন হয়। এটি কাপ্তাইয়ের পানি বিদ্যুৎ উৎপাদনের কৌশল। তারপর এখানে বলা হয়েছে যে সামিহার গ্রামে ব্যবহৃত উদ্দীপককে উল্লেখিত শক্তির উপযোগিতা আলোচনা করো। সামিহার গ্রামে ব্যবহৃত উদ্দীপকে উল্লেখিত শক্তিটি হচ্ছে সৌরশক্তি। নিচে সৌরশক্তির উপযোগিতা আলোচনা করা হলো। সৌরশক্তির উপযোগিতা: সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে বলা হয় সৌরশক্তি। আমরা জানি সূর্য সকল শক্তির উৎস। পৃথিবীতে যত শক্তি আছে তার সবই কোনো না কোনোভাবে সূর্য থেকে আসা বা সূর্য কিরণ ব্যবহৃত হয়েই তৈরি হয়েছে। সৌরশক্তি একটি অফুরন্ত শক্তির উৎস। এটি কখনো নিঃশেষ হবে না। এ শক্তি পরিবেশের বান্ধব কারণ এটি বাতাসে CO2 ছড়ায় না, কার্বন ডাই অক্সাইড ছড়ায় না। শীত প্রধান দেশে সৌরশক্তিকে ঘরবাড়ি গরম রাখার কাজে ব্যবহার করা হয়। শস্য, মাছ, সবজি শুকানোর কাজে সৌরশক্তি ব্যবহৃত হয়। সৌরশক্তি সাধারণত বয়লারে পাম্প তৈরি করেও তার দ্বারা তড়িৎ উৎপাদনের জন্য টারবাইন ঘোরানো হয়। আধুনিক কৌশল ব্যবহার করে তৈরি হয়েছে সৌরকোষ। সৌরকোষের বৈশিষ্ট্য হলো এর উপর সূর্যের আলো পড়লে তা থেকে সরাসরি তড়িৎ পাওয়া যায়। তাছাড়া সৌরকোষের রয়েছে নানা রকমের ব্যবহার, যেমন কৃত্রিম উপগ্রহে তড়িৎ শক্তি নিম্ন ভোল্টেজের হয় বলে এ শক্তি ব্যবহারে বিপদের সম্ভাবনা নেই বললেই চলে। তারপর এখানে সৃজনশীল 2, মুমিন সাহেব ইদানিং তার হাঁস, মুরগি ও গরুর খামারের বিশ্রী আবর্জনা থেকে বিশেষ প্রক্রিয়ায় এক ধরনের গ্যাস উৎপন্ন করেছেন। এতে খামারের বিভিন্ন কাজে শক্তি ও গ্যাসের চাহিদা মিটিয়ে অতিরিক্ত গ্যাস বিক্রি করতে পারছেন। ক্ষমতা কি? কাজ করার হারকে ক্ষমতা বলে। শক্তি রূপান্তরের প্রয়োজনীয়তা বর্ণনা করো। শক্তি রূপান্তরের প্রয়োজনীয়তা অপরিসীম, কারণ শক্তির সব রূপ আমরা সরাসরি ব্যবহার করতে পারি না। এক্ষেত্রে শক্তি রূপান্তরের প্রয়োজন। যেমন আমরা যে খাবার খেয়ে থাকি, খেয়ে শক্তি পাই, তা এক ধরনের শক্তির রূপান্তর। শক্তির রূপান্তর না ঘটলে খাবার খেয়েও আমাদের কোনো উপকার হতো না। অনুরূপভাবে আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেকটি কাজেই কোনো না কোনোভাবে শক্তির রূপান্তর ঘটে। যেমন গাড়িতে চলাফেরা, কাপড় ইস্ত্রি, টেলিফোনে কথা বলা, সাইকেল চালানো, প্রতিটি ক্ষেত্রেই রয়েছে শক্তির রূপান্তর। তারপর প্রশ্ন, এখানে যে উদ্দীপক দেওয়া আছে, এখানে উদ্দীপকের উৎপন্ন গ্যাস কোন ধরনের শক্তির উৎস ব্যাখ্যা করো। উদ্দীপকের উৎপন্ন গ্যাসটি হলো বায়োগ্যাস। এটি নবায়নযোগ্য শক্তির উৎস। সাধারণভাবে যে শক্তির উৎসকে বারবার ব্যবহার করা যায় তাই হলো নবায়নযোগ্য শক্তি। সূর্যরশ্মি, বায়োগ্যাস, পানি, বাতাস, পানির জোয়ার ভাটা ইত্যাদি নবায়নযোগ্য শক্তি। এ শক্তির উৎসগুলো কখনো শেষ হয়ে যাবে না। নবায়নযোগ্য শক্তি বায়োগ্যাস পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এটি দূষণমুক্ত পরিবেশে সহায়ক, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সাহায্য করে এবং শক্তির সুবিধা হলো এটি কখনো শেষ হয়ে যাবে না। গরু, ছাগল, ঘোড়া, মহিষ, হাঁস, মুরগি, শূকর যতদিন আছে ততদিন এদের বিশ্রী ও আবর্জনা পাওয়া যাবে। যেহেতু এদের বর্জ্য ও আবর্জনা নিয়মিত পাওয়া যাবে সেহেতু বায়োগ্যাসও উৎপন্ন করা যাবে। এজন্য বায়োগ্যাস নবায়নযোগ্য শক্তির উৎস। এবার আমার শক্তি সংরক্ষণে মুমিন সাহেব কার্যক্রমের গুরুত্ব বিশ্লেষণ করো। প্রকৃতপক্ষে আমরা কোনো শক্তি সৃষ্টি করতে পারি না। শক্তিকে শুধুমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করতে পারি। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট, যা শক্তির সংরক্ষণশীলতা বলে পরিচিত। তাছাড়া মহাবিশ্বের বিভিন্ন ধরনের শক্তির পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে, অর্থাৎ শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হচ্ছে, যা আমাদের ব্যবহার উপযোগী হয়ে উঠছে না, যার ফলে অদূর ভবিষ্যতে আমাদের ব্যবহার উপযোগী শক্তির সংকট দেখা দিতে পারে। তাই এখন থেকে আমাদেরকে শক্তি সংরক্ষণের ব্যাপারে উৎসাহী হতে হবে, যা মুমিন সাহেব করেছেন।
আমরা সাধারণভাবে যেসব জিনিস ফেলে দেই, মুমিন সাহেব সেসব জিনিসই ব্যবহার করে বায়োগ্যাস উৎপন্ন করেন। অর্থাৎ এসব জিনিসের মধ্যে সঞ্চিত শক্তিকে তিনি বায়োগ্যাসে রূপান্তর করে ব্যবহারের উপযোগী করে তোলেন। তার এ বায়োগ্যাস ব্যবহার করার ফলে বিদ্যুতের চাহিদা কমে, যা শক্তি সংরক্ষণে ভূমিকা রাখে। সুতরাং বলা যায় যে শক্তি সংরক্ষণে মুমিন সাহেবের কার্যক্রম গুরুত্ব অপরিসীম।